हेलो बच्चों, गुड आफ्टरनून and Apple, thank you. I hope all are okay. So today we will discuss the new and interesting topic of current electricity, electromagnetism. তো যাই হোক, আজকে আমরা চলতড়িৎ চ্যাপ্টারের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের 8 নম্বর লেকচারে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, দ্য ম্যাগনেটিক ইফেক্ট ফর ক্যারিং কারেন্ট। তড়িৎ প্রবাহের উপর চুম্বক ক্রিয়া, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আমি এখানে অনেকগুলো ল সম্পর্কে আলোচনা করব, যেমন ওরেস্টেড ল, ফ্লেমিং লেফট হ্যান্ডেড রুল, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ডেড রুলও আছে, তোমাদের সিলেবাসে আছে কিনা একটু জেনে তারপরে করতে হবে। অ্যাম্পিয়ার সুইমিং ল, অ্যাম্পিয়ারের সাঁতার কাটা সূত্র, গ্রিপ রুল, রাইট হ্যান্ড গ্রিপ রুল বা ডান হস্তের মুষ্টি নিয়ম, রাইট হ্যান্ড থাম্ব রুল বা ডান হাতের তালুর নিয়ম, তালুর নিয়ম, বায়ো সাভার্ট ল, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে গিয়ে বায়োট সাভার্ট ল, অনেকে বলে বায়ো সাভার্টের ল, ভুল বলে বায়ো সাভার্ট ল। তো এটা তোমাদের ক্লাস 10 সিলেবাসে নেই, 12-এ রয়েছে। তারপর হচ্ছে গিয়ে বার্লো চক্র, দ্য সার্কেল অফ বার্ল, মোটরের নিয়ম। এই সমস্ত নিয়মগুলো হয়ে গেলে তারপরে আমরা এদের উপর ভিত্তি করে তড়িৎ চৌম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেটা হয়তো আজকে আমরা আলোচনা করতে পারবো না, আগামী দিন আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এখান থেকে। ফ্যারাডের সূত্র, এসিডিসি, সেখানে তড়িৎ চুম্বকীয় আবেশ কীভাবে সৃষ্টি হয়, অ্যান্ড এক্সেট্রা, ওই সমস্ত বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে পারবো না। আজকে আমরা যেটা দেখছি এখানে, প্রথমত দ্য ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট, তড়িৎ প্রবাহের জন্য কি করে চৌম্বকের ক্রিয়া ঘটে। এটা তোমরা যদি ঘরে পরীক্ষা করো তাহলে দেখতে পাবে যে একটা তার, কি তার, যে কোনো তার, অ্যাজ ফর এক্সাম্পল বেড়া বাঁধা তার, যে তার দিয়ে বেড়া বাঁধে, সে পাটকাঠির বেড়া হোক বা টিনের বেড়া হোক বা যে কোনো বেড়া হোক, বাঁধার জন্য দেখবে এক ধরনের তার ব্যবহার করা, লোহার তার, টিনের তার। সেই তার সরু বা মোটা যাই না কেন, সেই তারটার কথা কেন বলছি, অন্য নিলে হবে না, সব নাই, যে কোনোটা নিলেই হবে। এমন কোনো পরিবাহী তার যার বাইরে দিকে কোনো আবরণ থাকবে না বা কোনো রকম প্লাস্টিক কভার করা থাকবে না, এরকম একটা তারকে, সাপোজ এটা একটা কোনো একটা পরিবাহী তার, এটা কোনো একটা পরিবাহী তার, এটা কি আবরণবিহীন বা বলা যেতে পারে আছলা, কোনো ইয়ে নেই, কোনো আবরণ নেই। আবরণবিহীন একটি তারকে আমরা একটা ব্যাটারি নিলাম, একটা ব্যাটারি নিলাম, বাজার থেকে যে ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায়, অ্যাভারেটি ব্যাটারি বা সেই ব্যাটারিগুলো, ডিসি ব্যাটারি। এটা ব্যাটারি পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, এটাকে বলা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। অন্য একটি সরু তার দিয়ে আমরা, যেগুলো দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেই সময় তার দিয়ে আমরা কি বললাম
এখান দিয়ে এটা বাঁধলাম, এখানে টাচ করে দেওয়ার পর স্যার এটাও তো তার, হ্যাঁ এটাও তার, এর মধ্যেও সেই একই ঘটনা ঘটেছে, ওখানে যা ঘটবে এর মধ্যে তাই ঘটবে, কিন্তু আমরা ওই জায়গাটা দেখব কি ঘটছে কেন, তার কারণ এটা যে তোমার আবরণযুক্ত, এটা আবরণবিহীন। আমাদের তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, এই ঘটনাটি দেখতে হলে অবশ্যই সেই তারটিকে আবরণবিহীন হতে হবে। তুমি চাইলে এই প্রান্তটাকে টেনে এখানে দিতে পারতে, কোনো অসুবিধা নেই, পুরোটাই ঘটতো। আমরা আবরণবিহীন, এটা আবরণ দিয়ে কোনো একটাকে অ্যাপ্লাই করো, এইটুকু জায়গায় দেখবো কি ঘটনা ঘটছে। আচ্ছা, পরে এখানে একটা সুইচ ধরানো ছিল, একটা সুইচ বা একটা ইলেকট্রিক চাবি যেটাকে বলা যেতে পারে, সুইচ ছিল, এটাকে কে বলা হয়, কে চাবি। সুইচটাকে আমরা যখন এটাকে কানেক্ট করে দিলাম বা অন করে দিলাম, তাহলে কি হবে, এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এটাকে বলা যেতে পারে কারেন্ট, একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। কোন দিক থেকে কোন দিকে যায়, কারেন্ট সর্বদাই ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকে যায়, অর্থাৎ ধনাত্মক প্লেট থেকে কারেন্ট এই দিকে হয়ে এদিকে যায়। এবার আমরা যদি কোনো একটা চৌম্বক শলাকা, চৌম্বক শলাকা মানে কি, একটা চৌম্বক নিডল, ম্যাগনেটিক নিডল বা চৌম্বক শলাকা যদি এখানে নিয়ে আসি, ধরেন এটা একটা চৌম্বক, এটা একটা চৌম্বক, সাপোজ এটা না বলে আমি বললাম এটা একটা চৌম্বক, এই চৌম্বকটাকে সুতো দিয়ে আমি এভাবে বেঁধে দিলাম, তোরা অবাধে চলছে, মানে সুতোটা এরকম চৌম্বকটা এরকম চলছে না, এরকম চলছে না, মানে কি এমন একটা জায়গায় বাঁধলাম, সে এরকম ব্যালেন্স হয়ে আলটিমেটলি সে এরকম একটা জায়গায় গিয়ে ব্যালেন্সড হয়ে গেল, মানে সাম্যাবস্থা, এইদিকে এবং এইদিকে সাম্যাবস্থা রয়েছে। চৌম্বকের সাপোজ ধরে না, এটা উত্তর মেরু বা দক্ষিণ মেরু, সাদাটা উত্তর মেরু, কালোটা দক্ষিণ মেরু। এবার আমি এই চৌম্বক শলাকাটিকে যদি এই পরিবাহী তারের উপরে বা নিচে যেখানে রাখি না কেন, তাহলে বা এক কথায় এই চৌম্বক শলাকাটিকে তড়িৎ প্রবাহ চলাকালীন যদি এই পরিবাহী তারের কাছাকাছি নিয়ে আসি, তাহলে দেখতে পাবো এই পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার কারণে এই চৌম্বক শলাকাটির একটা বিক্ষেপ ঘটবে। আর চৌম্বক শলাকার বিক্ষেপ মানে কি, এরকম থাকার কথা ছিল, সেই রকম না থাকে, সরি এরকম থাকার কথা ছিল, সেই রকম না থেকে হয়তো দেখা গেলো সে এরকম করে হেলে আসলো, বা এরকম না থেকে এরকম করে হেলে গেল। তার মানে কি অ্যাকচুয়ালি কি হবে, তারটির অভিমুখে মানে তারটির কাছাকাছি চৌম্বক শলাকার একটা ঘটনা ঘটবে অবশ্য। চৌম্বক শলাকার যে উত্তর প্রান্তটি, সেই উত্তর প্রান্তটি তারটির কাছাকাছি ডিফ্লেক্ট ঘটবে বা ডিফ্লেকশন বা বিচ্যুতি ঘটবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি দেখলাম, যে তড়িৎ প্রবাহের উপর চৌম্বক ক্রিয়া। তাহলে আমরা বুঝলাম যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন এই পরিবাহীর চারিদিকে একটা অঞ্চল পর্যন্ত এর একটা ক্ষেত্র সৃষ্টি হয়, বা যেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, একটা ক্ষেত্র সৃষ্টি হয় বা ইলেকট্রিক ফিল্ড, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা একটা চৌম্বক ক্ষেত্রের রূপ। ইলেকট্রিক ফিল্ড বলতে পারো, ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো, এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্র অন্য একটি চৌম্বক ক্ষেত্রকে আকর্ষণ বা বিকর্ষণ করে, বিচ্যুতি করে। সেটা হতে পারে আইদার অ্যাট্রাকশন নর রিপালশন। তো কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র আমরা কি জানি, আমরা জানি দুটো চৌম্বক, এটা একটা চৌম্বক, এটা একটা চৌম্বক, এটাও নর্থ মেরু, এটাও নর্থ মেরু, সাউথ সাউথ। তাহলে কি নর্থ সাউথ পরস্পরকে আকর্ষণ করে, সাউথ সাউথ পরস্পরকে বিকর্ষণ করে, নর্থ নর্থ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিষম মেরু আকর্ষণ করে, সমমেরু বিকর্ষণ করে। তাহলে আমরা এখানে দেখলাম যে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ঘটনাটা আছে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ঘটনা আছে। একটা কথা শুনে রাখো, ম্যাগনেটিক ফিল্ড, স্যার ম্যাগনেটিক ফিল্ডটা কি, ইলেকট্রিক ফিল্ডটা কি, এই ফিল্ডটা একটু পরে বুঝতে পারবে, ঠিক আছে, আজকেই বুঝতে পারবে, এই লেকচারেই বুঝতে পারবে, একটু ওয়েট করো। ফিল্ডে আমরা কোন জিনিসটাকে ফিল্ড বলছি, কোন জিনিসটাকে ক্ষেত্র বলছি, মানে কোন জিনিসটা তার পাওয়ার বলছি। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ হিসেবে এমনি আপাতত বলছি। ধরে নাও তুমি যে জায়গায় আছো সেই জায়গাটা কোনো একটা পৌরসভা বা কোনো একটা গ্রাম। তাহলে যদি পৌরসভা হয় তাহলে তুমি ওয়ার্ডে থাকবে, এত নম্বর ওয়ার্ড বা অত নম্বর ওয়ার্ডে, যাই হোক না কেন তুমি কোনো একটা পৌরসভার ওয়ার্ডে আছো, বা তুমি কোনো একটা অঞ্চলের আন্ডারে গ্রামে আছো। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পঞ্চায়েতের নাম কি, তুমি নিঃসন্দেহে বলবে স্যার আমার পঞ্চায়েতের নাম অমুক। ওকে যদি জিজ্ঞেস করা তোমার পঞ্চায়েত, ওর পঞ্চায়েত হয় না, ওনার হচ্ছে কি মিউনিসিপ্যালিটির নাম কি। একই জিনিস, পৌরসভার যিনি পঞ্চায়েতের অধীনস্থ থাকে তাকে বলা হয় মিউনিসিপ্যালিটি, আর যিনি এখানে থাকেন মানে গ্রামের মানে পঞ্চায়েত থাকেন তাকে বলা হয় পঞ্চায়েত। সেম, দুজনের ভূমিকা মোটামুটি সেম, জাস্ট দুটোর ক্ষেত্রে দুরকম না। তো বিষয়টা কি দাঁড়ালো, এবার যদি সেই মিউনিসিপ্যালিটি বা সেই গ্রাম
পঞ্চায়েতকে যদি বলা হয়, আচ্ছা তোমার গ্রাম পঞ্চায়েতে তোমার আন্ডারে কতটা পরিবার আছে বা কতজন ভোটার আছে, অন্তত ভোটার যদি জিজ্ঞেস করা হয় যাদের ভোট হয়েছে তোমার আন্ডারে কতটা ভোটার আছে, তোমার পঞ্চায়েতে কটা কটা ভোটে তুমি কটা পঞ্চায়েতের ভোট তোমার, তখন উনি বলবে স্যার আমার পঞ্চায়েতের আন্ডারে 2,300,000টি ভোট আছে। উনি বলবে আমার পৌরসভার আন্ডারে 1,80,000 ভোটার আছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো ওই পঞ্চায়েত সেই 2,300,000জনকে, 300 জনের পরিবার হোক ভোটার হোক যাই হোক না কেন, ওইটুকুর ক্ষমতার মধ্যে ওর ক্ষমতা সীমাবদ্ধ। অর্থাৎ ওখানে যদি কেউ, এবার আমি যদি ধরে নাও ওই 2,300,000জনের মধ্যে কোনো একজনকে কি আমি যদি নিজে ক্রাইম বা কোনো একটা খুন করে দিয়ে একজনকে মেরে দেই, তাহলে আমার দোষ ত্রুটি এবং আমার বিচার করার ক্ষমতা, না আমি কি করেছি আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র ওই পঞ্চায়েতের আন্ডারে, পঞ্চায়েতে রয়েছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে ওই পঞ্চায়েতের ওই গ্রামকে রক্ষা করার বা গ্রামের উপর একটা পূর্ণ ক্ষমতা রয়েছে বা পূর্ণ একটা ক্ষেত্র আছে, যেটাকে বলা হয় ক্ষেত্র। এখানে আমরা ক্ষেত্র বলতে সেই জিনিসটাই বুঝবো যে কোনো একটা তড়িৎ আধানকে, ধরুন একটা তড়িৎ আধানকে যদি এখানে রেখে দেওয়া হয়, তাহলে এই তড়িৎ আধানটি যতটা অঞ্চল দূরে তার প্রভাব রাখতে পারবে, মানে যতটা অঞ্চল দূরে কেউ এসে তাকে টানলে বা সে তাকে টেনে দিলে বা তাকে সেখানে কিছু দিলে, তাহলে সে সেই জায়গায় রিয়াক্ট করতে পারবে, সে আকর্ষণ বিকর্ষণ ধর্ম দেখাতে পারবে। তাহলে সেই অঞ্চলটুকু হচ্ছে গিয়ে এই আধানের ক্ষেত্র। তাই ম্যাগনেটিকের ক্ষেত্রেও ঠিক একটা চৌম্বক মেরুকে বা একটা চৌম্বককে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই চৌম্বকের ধরুন যতটা অঞ্চল ধরে তার ক্ষেত্র থাকবে তাকে বলে ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্র। তো ফিল্ড বা ক্ষেত্রটা এটাই। এরপরে আমরা আবার ব্রডলি আসবো সেই বিষয়টা। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম, তাহলে কি আসলো যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে সেই পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য পরিবাহী চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ওর অঞ্চলে ওর একটা অঞ্চল সৃষ্টি করে, একটা রিজিয়ন, চৌম্বকের একটা রিজিয়ন সৃষ্টি করে। সেই রিজিয়নের মধ্যে যদি কোনো চৌম্বক শলাকা অন্য কোনো আসে, সেই রিজিয়নের মধ্যে যদি অন্য কোনো চৌম্বকের ক্ষেত্র নিয়ে আসা হয়, তাহলে সেই দুটি ক্ষেত্র আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। তাহলে কি আসলো, সেই ক্ষেত্রটাকে আকর্ষণ করতে পারে বিকর্ষণ করতে পারে। তাহলে সেটা আমরা চৌম্বক শলাকার ডিফ্লেকশন থেকে বুঝবো। সেই যে চৌম্বক শলাকাটা আসলো, সেই চৌম্বক শলাকাটা এখানে ছিল কোনো চৌম্বক ক্ষেত্র নেই, এখানে ছিল সমবস্থায়, যখন এখানে আসলো সমবস্থায়, এখানে গেলে দেখলো অসাম্যের সৃষ্টি হলো। তার মানে কি, এখানে আসার ফলে তার একটা ক্ষেত্রের একটা ডিফ্লেকশন ঘটেছে, কারণ এই ক্ষেত্রটা তার উপর একটা ইফেক্ট বা প্রভাব ফেলেছে। এটাই হচ্ছে কি তোমাদের তড়িৎ প্রবাহের উপর চৌম্বকের ক্রিয়া। এই ঘটনাগুলোর উপর বেস করে প্রথম একদম ফার্স্ট সায়েন্টিস্ট ওরেস্টেড প্রথম তার কতগুলো বক্তব্য পেশ করেন। আমরা আজকে এই লেকচার নম্বর 8-এ জানবো শুধুমাত্র সূত্রগুলো কি, মানে কোন সূত্র কোথায় অ্যাপ্লিকেবল হবে, কোন সূত্রটা কি, মানে একদম ব্রডলি কোনো হেজিটেশন না রেখে একদম ক্লিয়ারলি জানবো যে কোন সূত্রটাতে অ্যাকচুয়ালি কি বলা আছে, কোন সূত্রটা পরীক্ষা আসলে কীভাবে লিখবো। দেখো আমি তোমাদের সূত্রের ম্যাথামেটিক্স বা এক্সপ্লানেশন হয়তো দেখাতে পারবো না, কারণ সব কিছু দেখাতে গেলে তাহলে তোমাকে ক্লাস 12 বা তার হায়ার স্টাডি করতে হবে। তো সেগুলো আমরা করবো না, যতটুকু না করলে না সেটুকু আমরা করবো। তো এখানে আমরা কি দেখবো, প্রথম ওরেস্টেড। আমি খুব সিম্পলভাবে তোমাদের ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ওরেস্টেড ওরেস্টেডের বক্তব্য কি? ওরেস্টেডের বক্তব্য হচ্ছে গিয়ে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই পরিবাহী তারের কাছাকাছি কোনো চৌম্বক শলাকা থাকলে সেই চৌম্বক শলাকা বিক্ষেপ ঘটে। তাহলে এই ঘটনাটাই হলো না, উনি এবার একটু মডিফাইড করে বললো, এই ঘটনাটাই বলবে মডিফাইড করে। কীরকম, কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহটা যদি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হয় বা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হয়, কি বললো, ডিরেকশন বললো। সাপোজ আমরা বললাম এটা হচ্ছে তোমাদের ডাইরেকশন, এটা একটা ডাইরেকশন গ্রাফ। তাহলে আমরা কি বলবো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিম, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, উত্তর দক্ষিণ। তাহলে আমরা বললাম এটা উত্তর দিকে আছে, এটা দক্ষিণ দিকে আছে, এটা পূর্ব দিক, এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিক। তাহলে কোনো একটা পরিবাহী তার, সাপোজ ধরে নাও এটা একটা পরিবাহী তার, এই সেই পরিবাহী তার যে প্রবাহটা পাঠানো হচ্ছে, সেই প্রবাহটা তোমার ধরো ব্যাটারিটা এইভাবে লাগানো আছে। তাহলে সাপোজ ধরো তোমার পরিবাহী তারের মধ্যে তো প্রবাহ এইদিকে যাচ্ছে, মানে এই ঘটনাটা করেছি ব্যাটারিটা তো ওইদিকে আছে। জাস্ট আমরা এখানে কি করলাম,
যে ব্যাটারিটা হচ্ছে তোমার এখানে এমএম রয়েছে, এটা। তাহলে একটা তড়িৎ প্রবাহ যাবে এখান থেকে। তো যদি প্রবাহ যায় তখন ওনার কথা হচ্ছে কি, যখন কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে তড়িৎ প্রবাহ হবে, তখন একটি চৌম্বক শলাকাকে যদি পরিবাহী তারের নিচে রাখা হয়, তাহলে সেই চৌম্বক শলাকাটির উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। ধরে নাও এটা একটা তোমার চৌম্বক শলাকা এখানে একটা ছিল উত্তর দক্ষিণ মেরু। উত্তর দক্ষিণ করলে এটা যেমন উত্তর দক্ষিণে চৌম্বক শলাকা এমনি উত্তর দক্ষিণে থাকে। ডিফ্লেকশন এমনি সাধারণভাবে রেখে দিলে একটা চৌম্বক শলাকা একটা চৌম্বক যদি রেখে দেওয়া হয় এমনি সাধারণত উত্তর দক্ষিণ দিক হয়ে থাকবে। চৌম্বক শলাকার উত্তর দিক, চৌম্বক শলাকার দক্ষিণ দিক। এই অবস্থায় চৌম্বক শলাকাটা আমরা কি করলাম, সাপোজ ধরে নাও এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের নিচে একটা চৌম্বক শলাকা রাখলাম। আগে কিন্তু পরিবাহী তার এরকম ছিল, চৌম্বক শলাকা এখানে ছিল, চৌম্বক শলাকার উত্তর দিকে এইদিকে, দক্ষিণ দিকে এইদিকে। এবার আমরা কি করলাম, চৌম্বক শলাকাটা মানে পরিবাহী তারের নিচে চৌম্বক শলাকায় রাখলাম। এখন কি হয়েছে, তারের প্রবাহ এবং চৌম্বক শলাকার উত্তর দক্ষিণ দুটোই সেম ডিরেকশন থাকবে। একবার তারের প্রবাহের অভিমুখ এবং চৌম্বক শলাকার উত্তর মেরু সেম ডিরেকশন থাকার কথা। কিন্তু যখন আমি এর পাশে নিয়ে আসবো, তখন দেখবো চৌম্বক শলাকার যে উত্তর মেরুটা আছে সেই উত্তর মেরুটা ডিফ্লেক্ট হয়ে পশ্চিম দিকে গিয়েছে। অর্থাৎ এটা কি করবে, এটা পশ্চিম দিকে। বোঝাতে পারলাম কিনা জানি না। আমরা যেটা বললাম খুব সিম্পল বিষয়। এটা একটা তোমার হচ্ছে গিয়ে পরিবাহী তার, এটা না, এটা একটা পরিবাহী তার, এটা একটা চৌম্বক শলাকা। এই লালটা হচ্ছে বড় লালটা তোমার উত্তর দিক, দক্ষিণ দিক। এমনি যদি চৌম্বক শলাকা এইভাবে রেখে দেওয়া হয় তাহলে সে ঘুরে উত্তর দক্ষিণ দিক হয়ে থাকবে। এবার একটা পরিবাহী তার নিয়ে এসে পরিবাহী তার কি করা হলো, এমনভাবে রাখা হলো যে তড়িৎ প্রবাহ দক্ষিণ থেকে উত্তর দিকে রাখলো। রেখে চৌম্বক শলাকাটা যদি তড়িৎ পরিবাহী তার নিচে রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে চৌম্বক শলাকার যে উত্তর প্রান্তটা আছে, উত্তর দিকটি পশ্চিম দিকে সামান্য বিক্ষিপ্ত হবে। দক্ষিণ দিকটিকে কোনো কিছু হিসেবে করতে হবে না, সম্ভবত উত্তর দিক দিয়ে। তাহলে উত্তর দিকটি কি হবে, পশ্চিম দিকে বিক্ষিপ্ত ঘটবে। এটা প্রথম বলেন বিজ্ঞানী ওরেস্টেড। ঠিক আছে, আচ্ছা, ওনার 4টে বক্তব্য আছে, এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য, চৌম্বক শলাকা তড়িৎ প্রবাহ তারা এরকমই আছে, প্রবাহ এরকম সবকিছু। যদি চৌম্বক শলাকাটা এখানে না রেখে যদি উপরে রাখা হয়, তাহলে ওটাকে পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। দেখো একই ঘটনা, যদি চৌম্বক শলাকাটা পরিবাহী তারের নিচে রাখা হয় তো চৌম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে, তো চৌম্বক শলাকাটা যদি পরিবাহী তারের উপরে রাখা হয় তাহলে চৌম্বক শলাকার উত্তর দিক পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে এটা কি হবে, যেটা উপরে থাকলে নর্থ পোল সাউথ পোল, তখন এটা কি পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, উনি 3 নম্বর পয়েন্টে কি বলছে, যদি তড়িৎ প্রবাহের অভিমুখটিকে আমরা উল্টে দেই মানে কি, এবার যদি তড়িৎ প্রবাহ এন থেকে এস এর দিকে যায়, মানে তড়িৎ প্রবাহ এই দিকে না গিয়ে যদি তড়িৎ প্রবাহটা এই দিকে যায়, মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আমরা কি করলাম, ব্যাটারিটাকে জাস্ট এখান থেকে খুলে ব্যাটারিটাকে জাস্ট অভিমুখ চেঞ্জ করে দিলাম। তাহলে কি হবে, ব্যাটারির প্রবাহ মাত্রা এই দিক থেকে এদিকে যাবে। আমরা কিচ্ছু চেঞ্জ করলাম না, কি করলাম, জাস্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা ব্যাটারিকে চেঞ্জ করে আমরা এই দিকে করলাম। তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, এবার উত্তর থেকে দক্ষিণ দিকে। ভালো কথা। এবার আমরা কি করলাম, চৌম্বক শলাকাটাকে আমরা এমনি অবস্থা রাখলাম, তখন কি উত্তর দক্ষিণ এরকম থাকবে সাধারণভাবে। যখন এই চৌম্বক শলাকাটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, তখন দেখবো চৌম্বক শলাকাটা এবার কি করলো, যে তার চৌম্বক শলাকাটা কি করবে, এবার তার পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। চৌম্বক শলাকাটা যখন এই পরিবাহী তারের নিচে রাখা হবে, তখন সেটা কি করবে, সেই পরিবাহী তারের চৌম্বক শলাকার উত্তর মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। হ্যাঁ, চৌম্বক শলাকার উত্তর মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে, ঠিক বলছি। তাহলে আমরা কি বললাম, যে একটা পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই তড়িৎ প্রবাহ চলাকালীন কোন দিকে যাবে, উত্তর থেকে দক্ষিণে। তাহলে একটা চৌম্বক শলাকা সাধারণত উত্তর দক্ষিণ থাকে। এই চৌম্বক শলাকাটাকে আমরা যদি পরিবাহী তারের নিচে নিয়ে আসি, তাহলে চৌম্বক শলাকার উত্তর মেরুটি পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে। তাহলে পূর্ব দিকে কখন বিক্ষিপ্ত হবে, চৌম্বক শলাকা উপরে থাকবে এবং প্রবাহ যদি দক্ষিণ থেকে উত্তরে যায়। আবার আর কখন এদিকে ঘটবে, যদি চৌম্বক শলাকার নিচে থাকে, প্রবাহ যদি উত্তর থেকে দক্ষিণে আসে। আর একটা ফাইনাল ঘটনা একটা আছে আমাদের, যে প্রবাহটা এদিকে থাকলো,
কোন দিকে, উত্তর থেকে দক্ষিণে গেল, এবং চৌম্বক শলাকা যদি এখানে না রাখি এখানে রাখা হয় তাহলে এটা কি হবে, পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। উত্তর মেরুটি কি হবে, তাহলে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ এই ঘটনাটা আমরা দুবার দেখতে পাবো। এই হচ্ছে কি ওরেস্টেটের বক্তব্য। এই ওরেস্টেটের বক্তব্য শেষ হতে না হতেই প্রথম আসলো অ্যাম্পিয়ার, যার সুইমিং ল বা সাঁতার কাটা সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, যেটা বলে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা যখন জানবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। মানে এই জিনিসটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তো অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা জানার পরে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে অ্যাম্পিয়ার কি বললো, অ্যাম্পিয়ার বললো, কারণ এই জিনিসটা নিয়ে অনেকে তখন দ্বন্দ্ব ছিল কি ডিরেকশন বলছে এখানে, উনি কিন্তু ভুল বলেন। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বা সুইমিং ল, অ্যাম্পিয়ার সুইমিং ল, অ্যাম্পিয়ারের সাঁতার কাটা সূত্র। অ্যাম্পিয়ারের সাঁতার কাটা সূত্রটা জানলে এই জায়গাটা ক্লিয়ার হবে। তারপরে যেহেতু যখন তুমি অ্যাম্পিয়ার বলে তখন আরো অনেক রকম রুল আসবে, গ্রিক রুল, থাম রুল, ফ্লেমিং রুল, এক্সেট্রা কত রুল আসবে তার ঠিক নেই। কিন্তু আমার মনে হয় অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা একদম ইজি এবং একদম কি বলবো, সরল নিয়ম, যেটা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণ নেই। এবং স্পেশালি এই প্রশ্নটা পরীক্ষা আসে, মাধ্যমিক পরীক্ষা আসে যে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃতি করো, 2 নম্বর পরীক্ষা আসে। অ্যাম্পিয়ারের বক্তব্যটা খুব সিম্পল, ঠিক আছে? একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাকি সব ক্লিয়ার হবে। আমরা বললাম এটা একটা চৌম্বক শলাকা, চৌম্বক শলাকার এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে নর্থের দিকে, সাউথের দিকে। যেমন চৌম্বক শলাকা এমনি রেখে দেওয়া হবে, তাহলে উত্তর মেরু নিজের থেকেই উত্তর দিকে হবে, দক্ষিণ মেরু নিজে থেকে দক্ষিণ দিকে হবে। তাহলে আমরা বললাম যে এমনি একটা অবাধে চৌম্বক শলাকাকে ঝুলিয়ে দিলে চৌম্বক শলাকাটির উত্তর মেরু উত্তর দিকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে থাকবে। সেকেন্ড পয়েন্ট, এই চৌম্বক শলাকার উপর যদি একটা পরিবাহী তার নেওয়া হয়, তাহলে আমরা কি করলাম, এই চৌম্বক শলাকার উপর একটা পরিবাহী তার নিলাম। পরিবাহী তারটা নিয়ে কি করবো, তড়িৎ প্রবাহটা চৌম্বক শলাকার উত্তর দিকে পাঠাবো। অর্থাৎ এক কথায় দক্ষিণ থেকে উত্তর দিকে তড়িৎ প্রবাহ পাঠাবো। মানে এর প্রথম সেট আপটা যেটা ছিল সেই সেট আপে আমরা তড়িৎ প্রবাহ পাঠাবো। কি করলাম, একটা চৌম্বক শলাকাকে অবাধে রেখে উত্তর দক্ষিণ করে রাখলাম, একটা পরিবাহী তার যেটা উত্তর দক্ষিণ মুখ করে চৌম্বক শলাকার সমান্তরালে এবং উত্তর দক্ষিণ মুখ করে, চৌম্বক শলাকার সমান্তরালে এবং উত্তর দক্ষিণ মুখ করে রাখা হলো। রেখে প্রবাহ কোন দিকে পাঠানো হবে, প্রবাহ দক্ষিণ থেকে উত্তর দিকে, অর্থাৎ প্রবাহের অভিমুখ চৌম্বক শলাকার উত্তর মেরু একই দিকে আছে। 3 নম্বর পয়েন্টে কি করা হবে, 3 নম্বর পয়েন্ট, একটা ব্যক্তি, সাপোজ ধরো না আমি বা তুমি, একজন ব্যক্তি এই পরিবাহী তারের উপর থাকবে। কোথায়, শলাকার নিচেও নয়, শলাকা এবং পরিবাহী তারের মধ্যেও নয়, পরিবাহী তারের উপরে। পরিবাহী তার কোথায় থাকবে, শলাকার উপরে। ব্যক্তি কোথায় থাকবে, তারের উপরে। এখানে কোন দিকে থাকবে, ব্যক্তির মুখ বা নাক, ফেস, এক কথায় ফেস। তো ব্যক্তির যে মুখ বা নাক, সাপোজ ধরো ব্যক্তির এটা নাক, এটা ব্যক্তির নাক, তাহলে এটা হচ্ছে মুখ বা ফেস, এটা নাক। তাহলে ব্যক্তির মুখটি যদি পরিবাহী তারের অভিমুখী, অর্থাৎ কি আমার তার এইদিকে, তাহলে আমি এইদিকে থাকবো। তার যদি উপরে থাকে তাহলে আমি এইদিকে থাকবো। মানে এক কথা আমি চোখ দিয়ে তারকে দেখবো। তাহলে ব্যক্তি কি করবে, তার চোখ দিয়ে সে তারকে দেখবে, এবং ব্যক্তিটি কোন দিকে থাকবে, উত্তর দিকে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, চৌম্বক শলাকার উত্তর মেরু, তড়িৎ প্রবাহের অভিমুখ এবং ব্যক্তির অভিমুখ সবাই উত্তর দিকে আছে এবং সবাই পরস্পর সমান্তরাল। তো কতটা ইন্টারেস্টিং পয়েন্ট, সিম্পল জিনিস, উনি এই জিনিসটা কিন্তু বেরোবে। তাহলে চৌম্বক শলাকার উত্তর মেরু, তড়িৎ প্রবাহের অভিমুখ এবং ব্যক্তির প্রবাহ গতির অভিমুখ সবটাই সমান্তরালে এবং সবটাই একই অভিমুখে, অর্থাৎ ব্যক্তির অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ চৌম্বক শলাকার উত্তর দিক, অর্থাৎ অভিমুখ সেম ডিরেকশনে থেকে যদি তড়িৎ প্রবাহ অন করা হয়, যখন তড়িৎ প্রবাহ এতদিন ধরে না তড়িৎ প্রবাহ পাঠানো হয়নি, এবার এরকম করে সেট আপ করে এবার কি করা হলো, তড়িৎ প্রবাহ চালু করা হলো। যখন চালু করা হবে তখন ব্যক্তির যে ডান হাতটি থাকবে, ব্যক্তির যে বাম হাতটি থাকবে, বাম হাত বলতে এই যে বাম হাত আমার, এটা ডান এটা বাম, তাহলে ব্যক্তির বাম হাত এখানে যদি এরকম থাকে, আমি যদি এর উপর থাকি, তাহলে বাম হাতটি যেই দিকে প্রসারিত হবে, সাপোজ ধরে নাও আমি তোমাকে উদাহরণ হিসেবে বলছি, একটা চৌম্বক শলাকা ধরে নাও এখানে আছে, একটা পরিবাহী তার ধরে নাও এখানে আছে, আমি ধরে নাও এখানে আছি। তাহলে চৌম্বক শলাকা বোর্ডে
পরিবাহী তার মাঝখানে, আমি তার থেকে কিছুটা দূরত্বে, তিনজন সমান্তরাল, তাহলে চৌম্বক শলাকার উত্তর মেরু এইদিকে উপর দিকে, পরিবাহী তার প্রবাহ উপরের দিকে এবং আমার মুখ উপরের দিকে এবং তারের অভিমুখে। তাহলে এবার আমি যদি বাম হাতটিকে এইদিকে প্রসারিত করি, বাম হাতটিকে যদি এইদিকে প্রসারিত করি, বাম হাতটি, তাহলে বাম হাতের অভিমুখে চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। তাহলে ব্যক্তিটির বাম হাত যেই দিকে থাকবে চৌম্বক শলাকার উত্তর মেরু ঠিক সেই দিকে বিক্ষিপ্ত হবে। এখানে সেই ঘটনাটাই বলা হয়েছে। কি বলা আছে? চৌম্বক শলাকার নিচে, প্রবাহ পরিবাহী তার উপরে, তাহলে চৌম্বক শলাকার উত্তর মেরু বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে প্রবাহিত, মানে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। সেটাই ঘটেছে এখানে। উনি এতটা পরিষ্কারভাবে বলতে পারেনি, শুধুমাত্র উনি ডিফ্লেকশনটা বলছে, কিন্তু উনি কি বলছে একদম পরিষ্কারভাবে, তুমি সাঁতার কাটো তারের উপর ধরে নাও, তুমি সাঁতার কাটছো, সাঁতার কাটলে কি হবে। এবার কি করা হলো, এই ধারণাটাকে কাজে লাগে তুমি ওরেস্টেটের যে কোনো নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার কি করা হলো, পুরো জিনিসটা ধরে নাও এরকম ছিল, ধরে এরকম ছিল, নর্থ সাউথ এরকম ছিল। এবার কি করো, পুরোটাকে উল্টে দেওয়া হলো। আগে কিরকম ছিল? আগে এরকম ছিল, চৌম্বক শলাকা, তার, ব্যক্তি, সর্বদাই ব্যক্তি তারের বাইরে থাকবে, সর্বদাই চৌম্বক শলাকা তারের বাইরে, অর্থাৎ পরিবাহী তার, তড়িৎ প্রবাহের যে পরিবাহী তারের দুই দিকে, একদিকে ব্যক্তি থাকবে, একদিকে চৌম্বক শলাকা থাকবে। এবার যদি মানে চৌম্বক শলাকার নিচে থাকে, ব্যক্তি উপরে থাকে, তাহলে এটা, যদি চৌম্বক শলাকা উপরে থাকে, ব্যক্তি নিচে থাকে, বুঝতে পারলে? চৌম্বক শলাকা উপরে, ব্যক্তি নিচে, তাহলে চৌম্বক শলাকা উপরে আছে, ব্যক্তি নিচে আছে, তাহলে কি আসলো? পরিবাহী তার, এটা চৌম্বক শলাকা, এটা আগে চৌম্বক শলাকা নিচে ছিল, এবার কি আসলো? উপরে আসলো। তাহলে চৌম্বক শলাকা উপরে, ব্যক্তি নিচে, মানে পরিবাহী তার নিচে, তার নিচে যে ব্যক্তির অভিমুখ অবশ্যই পরিবাহী তারের অভিমুখে হবে। তাহলে সেই ব্যক্তির বাম হাত কোন দিকে? বাম হাত অবশ্যই তোমার এই দিকে থেকে পূর্ব দিকে থাকবে। তাহলে ব্যক্তিটির বাম হাত যেদিকে থাকবে, তড়িৎ প্রবাহ চৌম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ ব্যক্তিটির বাম হাত যেই দিকে থাকবে, প্রসারিত হবে, সেই দিকে চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। সেকেন্ড সেটা, চৌম্বক শলাকা এরকম থাকো, পরিবাহী তারের অভিমুখ যদি আমরা চেঞ্জ করে দিই, ঘুরিয়ে দিই, আগে পরিবাহী প্রবাহ এদিকে গিয়েছে, এবার প্রবাহ এইদিকে, চৌম্বক শলাকা উত্তর দক্ষিণ এরকম থাকুক, এটা এরকম, এটা এরকম। এবার ব্যক্তি কি করে? ব্যক্তি সর্বদাই পরিবাহীর তড়িৎ প্রবাহের অভিমুখে থাকবে এবং পরিবাহীর দিকে তাকাবে। তাহলে কি হবে? তখন ব্যক্তির অভিমুখ এদিকে থাকলে, ব্যক্তি উপরে থাকলে কি হবে? তার বাম হাত ওইদিকে, তাহলে বাম হাত ওইদিকে থাকলে নর্থ পোল উত্তর মানে পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। যদি এটা মানে তোমার এরকম ঘটনা ঘটে, এরকম ঘটনা ঘটলে তোমার হচ্ছে কি নর্থ পোল পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। মানে আমরা যে ঘটনাগুলো এখানে বলেছিলাম সেই ঘটনাগুলোই থাকবে। জাস্ট একটা কথা মাথায় রাখবে যে পরিবাহী তার সবসময় মধ্যবিন্দুতে থাকবে, চৌম্বক শলাকা উপরে বা নিচে থাকবে, ব্যক্তি পরিবাহী তারের উপরে থাকবে, সেটা উল্টে দিলে নিচে থাকবে। এই যে বিষয়টা আমরা দেখলাম, সর্বদাই সেট আপ করে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে ব্যক্তিটির বাম হাত, ডান বাম, লেফট হ্যান্ড সাইড, বাম হাতের দিকে চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপণ করবে, চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপণ করবে, ব্যক্তিটির বাম হাতের দিকে চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত করবে। সেটা হতে পারে পূর্ব দিকে, হতে পারে পশ্চিম দিকে। দেখো এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এগুলো ছাড়াও পরীক্ষা একটা প্রশ্ন আসে, পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা চৌম্বক শলাকা এইদিকে থাকলো উত্তর দিকে, তড়িৎ প্রবাহটাকে যদি আমরা এইভাবে রাখি অবিলম্বে, উত্তর দক্ষিণে অবিলম্বে, ব্যক্তি সর্বদাই তারের অভিমুখে থাকবে, ঠিক আছে? ব্যক্তির অভিমুখ সর্বদাই তারের অভিমুখে থাকবে। সেটা পরিবাহীর অভিমুখ চেঞ্জ হয়ে গেলে ব্যক্তির অভিমুখ চেঞ্জ হবে, কিন্তু ব্যক্তি সর্বদাই তারের অভিমুখে থাকবে। এবার আমরা কি হলাম? চৌম্বক শলাকা উত্তর দক্ষিণে, তড়িৎ প্রবাহে তারটি পূর্ব পশ্চিমে বা পশ্চিম পূর্বে, পূর্ব পশ্চিমে বা পূর্ব পশ্চিম, এটা কি আসলো? পশ্চিম পূর্বে। ব্যক্তির যদি অভিমুখ এদিকে থাকে এবং বাম হাত কোন দিকে থাকে? বাম হাত এদিকে থাকে, তাহলে বিক্ষেপণ কোন দিকে ঘটবে? বিক্ষেপণ ওইদিকে ঘটবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটি চৌম্বক শলাকার উত্তর মেরু উত্তর দিকে, তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্বে, পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্বে, উত্তর দক্ষিণে না, কিন্তু মানে এই দিকে বা এই দিকে না, এবার এই দিকে বা এই দিকে না, তড়িৎ চৌম্বক শলাকার অভিমুখের অবিলম্বে বা 90 ডিগ্রি এদিকে থাকে, এবং ব্যক্তির অভিমুখ তার অভিমুখের প্রবাহের দিকে সমান। তাহলে ব্যক্তির বাম হাত কোন দিকে থাকবে? উত্তর দিকে। উত্তর দিকে উত্তর মেরু বিক্ষিপ্ত হওয়ার কথা, উত্তর দিকে উত্তর মেরুটা কি বিক্ষিপ্ত হবে? বিক্ষিপ্ত ঘটে না। কিংবা আমরা এটাকে উল্টে দেই, তাহলে কি করবে? তাহলে দক্ষিণ দিকে, তার উত্তর মেরু দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হওয়ার কথা, ওখানে তখন আমরা কি দেখবো? আলটিমেটলি আমরা বলবো, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ
তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক শলাকার অভিমুখ যদি 90 ডিগ্রিতে থাকে, যদি চৌম্বক শলাকার অভিমুখ এবং তড়িৎ প্রবাহের অভিমুখ 90 ডিগ্রিতে থাকে, তাহলে সেখানে কোনো রকম ইয়ে ঘটে না, বুঝতে পারলে? যদি তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বকের অভিমুখ যদি অবিলম্বে থাকে, তাহলে সেখানে কোনো রকম ডিফ্লেকশন বা বিচ্যুতি ঘটে না। এটা হচ্ছে কি অ্যাম্পিয়ারের সাঁতার কাটা সূত্র, অ্যাম্পিয়ার সুইমিং ল। আচ্ছা, এগুলো ছাড়াও দেখে হচ্ছে কি, এগুলো ছাড়াও এখনো অনেক রুল আছে, সেই সমস্ত রুলগুলো আমরা জানবো। যেমন আমরা এবার জানবো গ্রিপ রুল। গ্রিপ রুল বা কীরকম? গ্রিপ মানে হচ্ছে তোমার মুষ্টির নিয়ম, লেফট রাইট হ্যান্ডেড গ্রিপ রুল, ডান হাতের মুষ্টির নিয়ম। আচ্ছা, থাম রুলটা আগে দেখি। রুলটার আগে মানে থাম রুল বা তালুর নিয়ম, এটাকে বলা যেতে পারে তালুর নিয়ম। ডান হাতের তালুর নিয়ম। ডান হাতের তালুর নিয়মটা কি? ডান হাতের তালুর নিয়মটা খুব সিম্পল, সেম জিনিস একদম, অ্যাম্পিয়ার সুইমিং ল এবং ডান হাতের তালুর নিয়মটা কোনো পার্থক্য নেই। কি আছে ওখানে বলা আছে যে একটু চৌম্বক শলাকার উত্তর দক্ষিণ মুখ করে, তড়িৎ প্রবাহ উত্তর দক্ষিণ মুখ করে, যদি কোনো একটি ডান হাত, এই যে ডান হাত, এটা বুড়ো আঙুল, 4টি আঙুল, তাহলে বুড়ো আঙুলকে যদি 4টি আঙুলের সঙ্গে সমকোণে প্রসারিত করা হয়, প্রসারিত করে সেই 4টি আঙুলকে যদি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখে প্রশস্ত করি, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকে চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। এক কথায় ব্যক্তি যেদিকে প্রসারিত হয়, তাহলে বাম হাত যেদিকে প্রসারিত হবে, এখানে বাম হাত না বলে বলা আছে বুড়ো আঙুলটি যেদিকে প্রসারিত হবে। তালুটা এইভাবে না, কিন্তু তালুটা যদি এইভাবে রাখা হয় তড়িৎ প্রবাহের অভিমুখে, চৌম্বক শলাকা উত্তর দক্ষিণ উত্তর, তড়িৎ প্রবাহ তোমার হচ্ছে দক্ষিণ উত্তরে, এবং থামটাকে হচ্ছে কি ডান হাত থেকে যদি এইভাবে রাখা হয়, তাহলে ডান হাতের যে মানে তোমার বুড়ো আঙুল, সেটা বুড়ো আঙুলটার বিক্ষেপণটা হচ্ছে কি চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপণ। একই ঘটনা যদি আমরা এইভাবে রাখার, আমরা যদি এটাকে ওইভাবে রাখি, এইভাবে উপরে রাখি, তাহলে কি হবে? বাম হাত অর্থাৎ পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। আমরা যদি এবার তড়িৎ প্রবাহের অভিমুখটা চেঞ্জ করি, এরকম করি, তাহলে বাম হাতটা কোন দিকে হবে? বাম হাতটা তোমার এরকম হবে, কারণ শলাকার অভিমুখের দিকে, তাহলে উপরের দিকে, তাহলে এদিকে বিক্ষিপ্ত হবে। যদি নিচে করা হয় তাহলে তোমার হচ্ছে কি এরকম ঘটবে, তাহলে এদিকে ঘটবে, উত্তর দিকে তড়িৎ প্রবাহের অভিমুখে ঘটবে। তাহলে কি এখানে চৌম্বক শলাকার, এখানে এক কথায় ব্যাপারটা হচ্ছে কি ডান হাতের তালুর নিয়ম এবং অ্যাম্পিয়ার সুইমিং এর সূত্র সেম। এখানে ডান হাতটি এবং কোনো একজন ব্যক্তির সাঁতার কাটা দুটোই সেম। ডান হাতের যে এই 4টি আঙ্গুলের মাথা, ব্যক্তির মানে মাথা সেম, ডান হাতের এই বুড়ো আঙ্গুলের দিক এবং ব্যক্তির বাম হাতের দিক সেম। অর্থাৎ বলা যেতে পারে কোনো একটি ব্যক্তি একটা ডান হাত, তাহলে ব্যক্তির ডান হাত হলে ব্যক্তির মানে সামন দিকটা হচ্ছে কি মানে একটা ডান হাতের তালু, আর পিছন দিকটা ডান হাতের পিছন দিকটা, তাহলে সেই ব্যক্তির বাম হাত এবং তালুর ডান হাতের বুড়ো আঙ্গুল সেম। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের দেখবো চৌম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, বা একটা আমরা দেখবো গ্রিপ রুল। এটা আমরা থাম রুল দেখলাম, আর একটা গ্রিপ রুল। গ্রিপ রুলটা খুব ভালো। তারপরে ম্যাক্সওয়েল কোয়ার্ক রুল আছে, বায়ো সাভার্ট রুল আছে, হ্যাঁ, আরও অনেক কিছু তোমার হচ্ছে ওরেস্টেড তো বললাম, তারপরে যে অ্যাম্পিয়ার সুইমিং ল তো বললাম, তারপরে তোমার হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ডেড রুল আছে, বাম হাতের সূত্র আছে। এরপরে আমরা দেখবো একটা বিষয় বলেছিলাম যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন সেই পরিবাহী তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, স্যার চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্র তো একটা কি, চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, যেমন তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র কোন দিকে যায়? তড়িৎ ক্ষেত্র সর্বদাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আমরা জানি, না জানতে হবে, আমরা জানি তড়িৎ ক্ষেত্র সর্বদাই হাই ভোল্টেজ টু লো ভোল্টেজের দিকে যায়। তড়িৎ প্রবাহ কোন দিকে যায়? তড়িৎ প্রবাহের যে বলের অভিমুখ বা তড়িৎ ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কোন দিকে যায়? মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, ভালো কথা। চৌম্বক ক্ষেত্র যেখানে সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সর্বদাই নর্থ পোল থেকে সাউথ পোল। তাহলে আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রের নর্থ পোল এবং তড়িৎ ক্ষেত্রের হাই ভোল্টেজ বোথ আর সেম। যদি এটাকে আমরা পজিটিভ বলি, এটাকে নেগেটিভ বলি, তো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। অর্থাৎ চৌম্বকের ক্ষেত্রে নর্থ পোল এবং তড়িতের ক্ষেত্রে পজিটিভ সেম মিনিং,
চুম্বকের ক্ষেত্রে সাউথ পোল এবং তড়িতের ক্ষেত্রে নেগেটিভ, সেম মিনিং। তাহলে প্রবাহ কোন দিকে যায়? এখান থেকে এখানে বা এখান থেকে এখানে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয় তখন সেই পরিবাহী তারের চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এই চৌম্বক ক্ষেত্র যে সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? তাহলে চৌম্বক ক্ষেত্র কি? চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি। ওয়াই ম্যাগনেটিক ফিল্ড is one type of vector quantity, since the magnetic field it has value and direction both are present at a time, so the magnetic field is a vector quantity, same as well as electric field and magnetic field both has value, has direction, both are present at a time, so electric field and magnetic field both is a vector quantity. সো ম্যাগনেটিক ফিল্ড যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কি থাকবে? ম্যাগনেটিক ফিল্ডের একটা অভিমুখ থাকবে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সব ঠিক আছে, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে? এর জন্য অনেক কার্ডবোর্ড পরীক্ষা আছে, গ্রিপ রুল আছে। আমরা সব থেকে ভালো উত্তর হবে গ্রিপ রুল দিতে। আমরা দেখি যে মুষ্টির নিয়ম, যেটা আমরা দেখবো ডান হাতের মুষ্টির নিয়ম। যে চৌম্বক ক্ষেত্র যেখানে সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রটা কি আর তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হয়? অভিমুখটা আমরা বললাম অ্যাকচুয়ালি কোন দিকে ঘটবে, যে একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ ঘটে। আমি তার আগে একটা সিম্পল জিনিস বলি, শোনো। এটা অনেকেই জানে না, যারা এসএস পড়ে তারাও অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র কোন জিনিসটাকে তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে বা কোন জিনিসটাকে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র বলা হচ্ছে, এই জিনিসটা তাদের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে না। কিন্তু এটা বিশেষ কিছু বিষয় নয়। আমি সাপোজ বললাম এখানে একটা ধনাত্মক আধান আছে, এখানে একটা ঋণাত্মক আধান আছে, তাহলে প্রবাহ কোন দিকে যাবে? ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে একটা বলরেখা যাবে। মানে ধনাত্মক আধান থেকে সর্বদাই এক ধরনের অদৃশ্য লাইন, ইনভিজিবল লাইন রেডিয়েট করে। ধনাত্মক আধান থেকে সর্বদাই এক ধরনের ইনভিজিবল লাইন রেডিয়েট করে। তাহলে এই ঋণাত্মক আধান কি করে? সর্বদাই এক ধরনের ইনভিজিবল লাইনকে অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে। সেটা কাদেরকে করে সেটা আমরা পরে আসছি, কিন্তু সেটা আমরা প্রথমত জানি ধনাত্মক আধান বলতে, ধনাত্মক আধান আমরা শুধুমাত্র ধনাত্মক আধান বলি। ধনাত্মক আধানের বৈশিষ্ট্য কি? ধনাত্মক আধান, সাপোজ ধরে নাও এটা একটা ধনাত্মক আধান। এই ধনাত্মক আধানের যে বৈশিষ্ট্য, এখান থেকে কতগুলো বলরেখা বাইরের দিকে বেরিয়ে যায়। বলরেখা কি? বলরেখাকে ইংলিশে বলা হয় লাইন অফ ফোর্স। এই বলরেখাগুলিকে তড়িৎ ক্ষেত্রে ই দিয়ে প্রকাশ করা হয়, চৌম্বক ক্ষেত্রে বি দিয়ে প্রকাশ করা হয়। মানে ম্যাগনেটিক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে পড়ে আসি। তাহলে এই যে বলরেখা, এই বলরেখাগুলোকে ই দিয়ে প্রকাশ করা হয়, এদেরকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ভালো করে বোঝার চেষ্টা করো। একটি ধনাত্মক আধান বা একটি ঋণাত্মক আধান, এদের কাজ হচ্ছে কি, ধনাত্মক আধান মানেই সেখান থেকে কতগুলো অদৃশ্য বলরেখা বেরিয়ে যায়। এটাকে বলা ডাইভারজেন্স, অভিসারী। আর এদেরকে বলা হয় কনভার্জেন্স বা অপসারী। তাহলে কতগুলো বলরেখা এখান থেকে বেরিয়ে যায় বা কতগুলো বলরেখা এখানে একটা জায়গায় কনভার্স করে। তাহলে এই যে বলরেখা বেরিয়ে গেল বা আসলো, তাহলে এই অদৃশ্য বলরেখাগুলোকে বলা হবে ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখাগুলো যে বিন্দু আধান থেকে বের হয় বা যে বিন্দু আধানে নির্গত হয়, সেই বিন্দু আধানের পৃষ্ঠের উপর অবিলম্বে বেরোয় বা অবিলম্বে প্রবেশ করে। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, তোমাদের আসবে না কিন্তু এটা এইচএসে আসে। এখানে যে একটা বলরেখাগুলো আমরা দেখলাম, এটা ধরনের একটা বিন্দু আধান। তাহলে সেই বিন্দু আধানের উপর বলরেখা যেদিক থেকে বেরোবে সেই পয়েন্টে যদি একটা লম্ব কল্পনা করা হয়, তাহলে স্পর্শক কল্পনা করা হয়, সেই স্পর্শকের সঙ্গে অবিলম্বে বেরোবে। অর্থাৎ যেখান থেকে বলরেখা বেরোয় সেই পয়েন্টটি ওই তলের উপর অবিলম্বভাবে আসা। অর্থাৎ যে বিন্দু থেকে তড়িৎ বলরেখা নির্গত হয় সেই তলটির উপর যদি একটা স্পর্শক কল্পনা করা হয়, তাহলে স্পর্শকের সঙ্গে অবিলম্বে, অর্থাৎ তলের সঙ্গে অবিলম্বে, নির্গমন তলের সঙ্গে অবিলম্বে বলরেখাগুলো নির্গত হয়। এটা সর্বদাই একটা সত্য। ঠিক একই রকম ঘটনা চৌম্বক ক্ষেত্রে। আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্রে বলছি না মানে কি? বলছি না মানে এমনটা। তড়িৎ ক্ষেত্রে যা যা ঘটনা ঘটছে চৌম্বক ক্ষেত্রে সেম। তবে চৌম্বক ক্ষেত্রে কি ঘটবে? জাস্ট এটা নর্থ পোল, এটা জাস্ট সাউথ পোল, জাস্ট নর্থ আর সাউথ। তাহলে নর্থ পোলে কি ঘটবে? নর্থ পোলে তোমার এখান থেকে তোমার বলরেখা এইদিকে যাবে, মানে নর্থ পোলে সর্বদা অ্যাকচুয়ালি নর্থ থেকে পরে বলছি, নর্থ থেকে সাউথের দিকে বলরেখা যায়। আর এখানে যেমন ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা নির্গত হয়, চৌম্বক ক্ষেত্রে উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখা নির্গত হয়।
তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক বলরেখায় ঋণাত্মক আধানের দিকে বলরেখা আসে, আর চৌম্বক ক্ষেত্রে দক্ষিণ মেরুতে চৌম্বক বলরেখা আসে। আচ্ছা, এই বলরেখাগুলোকে ই দিয়ে প্রকাশ করা হয়, এদেরকে বলা হয় ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা, এদেরকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। দেখো ইলেকট্রিক ফিল্ড কতটা অঞ্চল জুড়ে থাকবে তার একটা মান থাকবে, এবং ইলেকট্রিক ফিল্ডের ফাইনালি অভিমুখ কোন দিকে তার একটা দিক থাকে, তাহলে এর মান এবং অভিমুখ দুটো থাকার জন্য এই তড়িৎ ক্ষেত্রকে আমরা কি বলি, যে একটা ভেক্টর রাশি। সিমিলার ওয়েতে আমরা যদি এখানে একটা চৌম্বক ক্ষেত্র বিষয় বলি, এই জিনিসটি যে আমরা চৌম্বক ক্ষেত্র বলি, একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেট হ্যাজ বোথ সাইড, নর্থ পোল অর সাউথ পোল। তাহলে এখানে থেকে বলরেখা নির্গত হয়, এখানে এই সারফেসটা কল্পনা করা হয়, এই সারফেস থেকে বেরোনোর সময় 90 ডিগ্রি, বেরোনোর সময় 90 ডিগ্রি। আমি তো দেখাতে পারছি না আমার ফল্ট, এখানে ঢোকানোর যখন প্রবেশ করে তখন 90 ডিগ্রি, যখন ঢোকে তখন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে বেরোয়, 90 ডিগ্রিতে এবার গিয়ে সর্বদা কি হয়, বলরেখাগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবেশ করে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবেশ করে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবেশ করে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবেশ করে। এই যে লাইন, এদেরকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা, এটা যদি চৌম্বক শলাকা না কোনো একটা পরিবাহী তার হতো, এখানে যে একটা ব্যাটারি দিতাম, তাহলে ব্যাটারি দিলে কি হবে, এই ব্যাটারির মধ্য দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ পাঠালে কি হবে, এর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এই দিক থেকে এদিক থেকে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। থাকার জন্য এই ক্ষেত্রটা যেটা আছে, যার চৌম্বকটাকে বাদ দিয়ে বা তুমি ভাবো যে একটা পরিবাহী তার এই ক্ষেত্রটা নিজেই সৃষ্টি করবে, পরিবাহী তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে নিজেই এই ঘটনাটা, চৌম্বক যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা নিজেই করবে। এবার এই ঘটনা যে অন্য একটা চৌম্বক নিয়ে আসে, তাহলে সে তো আকর্ষণ বা বিকর্ষণ করবেই, ঠিক আছে। এবার আমাদের প্রশ্ন, এখানে তো নর্থ থেকে সাউথের দিকে গেল, কিন্তু অরিজিনালি বা ম্যাথামেটিক্যালি আমরা যখন এটাকে দেখবো, সে তার অভিমুখের এই বলরেখার অভিমুখটা কোন দিকে ঘটে, হ্যাঁ উত্তর দক্ষিণে ঠিক আছে, যদি উত্তর দক্ষিণটাকে মেনশন করা তবে ঠিক আছে, কিন্তু এই উত্তর দক্ষিণ এই দিকটা কোথায়, এটা উত্তর দক্ষিণ, তাহলে এটা পূর্ব পশ্চিম হতে পারে, তাহলে পূর্ব থেকে পশ্চিমে নাকি পশ্চিম থেকে পূর্বে, এটা কখন কোন কোন বিষয়ের উপর নির্ধারণ, উত্তর কোন দিকে ডিফ্লেকশন ঘটলে, এই ঘটনাগুলো আমরা দেখবো, যেটাকে আমরা গ্রিপ রুল বা ডান হাতের মুষ্টির নিয়ম দিয়ে জানবো। এটাকে বলা হয় ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বা চৌম্বক বলরেখা। দেখো এখানে আরো দুটো তিনটে সম্পর্ক আছে। হ্যাঁ, এটা ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক ফিল্ড একটি ভেক্টর রাশি, ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি সিন্স ইট হ্যাজ ভ্যালু অ্যান্ড ডাইরেকশন বোথ আর প্রেজেন্ট। আর একটা বিষয়, যে তড়িৎ বলরেখা এবং চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না। একটা ইম্পর্টেন্ট বিষয় কি, তড়িৎ বলরেখা এবং চৌম্বক বলরেখা পরস্পরকে, তড়িৎ বলরেখাকে যদি পাশাপাশি আধানকে এদিকে পুরো বলরেখা এদিক থেকে দিয়ে যাবে, এটা আকর্ষণ করে বিকর্ষণ করে, তাহলে কি হবে, একটা বলরেখা এদিক থেকে আসবে, এদিক থেকে একটা যাবে, এদিক থেকে একটা যাবে, তাহলে আলটিমেটলি যখন এখানে পাশাপাশি রাখা হবে তখন এই দুটি বলরেখা পরস্পরকে আকর্ষণ করবে, এর মধ্যে একটা লব্ধি কাজ করে এরকম করে যাবে, এর মধ্যে একটা লব্ধি কাজ করে এরকম যাবে, এর একটা লব্ধি কাজ করে এরকম যাবে, এর মধ্যে লব্ধি কাজ করে এরকম যাবে, তাহলে আলটিমেটলি কি হবে, এরকম ঘটনা ওখানে একটা সৃষ্টি হবে। তাহলে তড়িৎ বলরেখার ক্ষেত্রে যে এই যে তড়িৎ ক্ষেত্রে যেখানে এই যে বলরেখাগুলো পেলাম, এই বলরেখাগুলো এক একটা ডিসক্রিট হবে, অর্থাৎ কোনো বলরেখা অন্য কোনো বলরেখাকে ছেদ করবে না। তার মানে আমরা যেটা বললাম, ধরেন এখানে ধনাত্মক আধান, এখানে একটা ঋণাত্মক আধান, কখনোই এমন ঘটনা ঘটবে না, এরকম তো ঘটছে, কখনোই এমন ঘটনা ঘটবে না যে এখান থেকে বেরোলো এইভাবে গিয়ে ঢুকলো, অর্থাৎ এই বলরেখাটা এই বলরেখা ছেদ করলো। ইট ইজ ইম্পসিবল। ভাই ইট ইজ ইম্পসিবল? এখান থেকে একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে যে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন, ব্যাখ্যা করো। তো তোমাদের এটা নেই, ঠিক আছে, উত্তর একটু বলতে হবে যে তড়িৎ বলরেখা পরস্পর ছেদ করে না, কারণ ছেদ করলে এখানে দুটি অভিমুখ হতে পারে। উত্তর তোমরা এটুকু বলবো, দুটি অভিমুখ থাকতে পারে। তো দুটি অভিমুখ একটা জায়গায়, ভেক্টরের অভিমুখ একটাই হয়, দুটি কখনো হয় না। কেন হয় না সেগুলো আমি তোমাদের এখন বোঝাতে পারবো না, ক্লাস 12 জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, ওরেস্টেড ল দেখলাম, অ্যাম্পিয়ার্স ল দেখলাম, ডান হাতে তালুর নিয়ম দেখলাম। এবার আমরা গ্রিপ রুল দেখবো। এটা তো আমরা জাস্ট ডিরেকশন কিছু দেখলাম যে কোন দিকে যায়। গ্রিপ রুল বা তালুর নিয়মটা কি আছে, দেখো আজকে আমরা রুলগুলো জানবো। হ্যাঁ, রুলগুলো না জানলে আমরা সেই সমস্ত রুলের উপর যে পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট আছে, যেমন আমরা যদি বলি বার্ড চক্র এক্সপেরিমেন্ট বা মোটরের নিয়ম, যেমন হচ্ছে কি আমরা যদি বলতে পারি হচ্ছে গিয়ে টারবাইন বলো, বা তুমি হচ্ছে যে কোনোটাই বলো না কোনো, ফ্যারাডেস যে সূত্রগুলো আছে, তুমি যে কোনো সূত্র মানে যে কোনো এক্সপেরিমেন্ট করো না কোনো, এগুলো কিন্তু বেসিক, এগুলো লাগবে। আচ্ছা, গ্রিপ রুলটা কি? গ্রিপ রুল বা মুষ্টির নিয়মটা হচ্ছে গিয়ে, মানে মুষ্টির নিয়মটা মেইনলি নির্দিষ্ট করে বলরেখার অভিমুখটা কোন দিকে, চৌম্বক যে বলরেখার সৃষ্টি হয় একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে এখানে যে একটা সাইডে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিক জায়গায়, অ্যাট হুইচ ডিরেকশন দ্য ম্যাগনেটিক ফিল্ড শুড বি প্রপাগেট, কোন দিকে চৌম্বক ক্ষেত্রে চলে। আমরা বললাম সাপোজ ধরে নাও একটা পরিবাহিতা
এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। এর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, পজিটিভ দিক নেগেটিভ দিক। একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহ যদি এদিকে যায় তাহলে প্রবাহ এদিক দিতে হয়। কোনো ব্যাপার না, ওটা ফ্যাক্টর না। আমরা বললাম যে একটা পরিবাহী তারের মধ্যে প্রবাহ এদিক থেকে পাঠানো হচ্ছে। এই চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের ওই মুখটা কোন দিকে? ওইদিকে না, এদিকে না, কিরকম? ঠিক এই ঘটনাটাকে আমরা বললাম এখানে দেখো, এটা একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের আমরা বললাম তড়িৎ প্রবাহের ওই মুখটা হচ্ছে এইদিকে, নিফটের দিকে। তাহলে এই তড়িৎ পরিবাহী তারের মধ্যে যে প্রবাহ দিকে, সেটা উত্তর দক্ষিণ হতে পারে, পূর্ব পশ্চিম হতে পারে, তোমার দক্ষিণ উত্তরে হতে পারে, অ্যান্ড এক্সেট্রা। মানে আমরা বললাম এটা দক্ষিণ থেকে উত্তরের দিকে আছে। তাহলে এই পরিবাহী তারটিকে আমরা ডান হাতের যে তালুটা আছে, বা চারটি আঙুল এবং একটা আঙুল, 5টা আঙুল, এই 4টি আঙুলকে আমরা এই পরিবাহী তারটিকে আমরা এইভাবে ধরবো। ঠিক আছে, এই পরিবাহী তারটাকে আমরা কি করবো, এইভাবে টাচ করাবো, উপর থেকে টাচ করে আমরা কি করবো, এরকম করে মুষ্টি, মানে এরকম করে আমরা কি করবো, এটাকে মানে মুষ্টি করে ধরবো, মানে এরকম করে মুষ্টি করে ধরবো। তাহলে কি আসলো, এরকম দাঁড়ালো। তাহলে কোনো একটা পরিবাহী তারকে যদি আমাদের ডান হাতে 4টি আঙুল দিয়ে যদি এরকম করে পেঁচিয়ে ধরি, তাহলে পেঁচিয়ে ধরলে কিরকম করে পেঁচিয়ে দেবো, যাতে বুড়ো আঙুলটি এবং তড়িৎ প্রবাহের ওই মুখ সেম ডিরেকশন থাকে। আমরা এমন করে ধরবো যাতে বুড়ো আঙুলটি এবং তড়িৎ প্রবাহের ওই মুখ সেম ডিরেকশন থাকে, এরকম করে ধরবো। ধরার ফলে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্র ওই মুখ কোন দিকে হবে, এই দিক থেকে এই দিকে। অর্থাৎ এই যে ধরলাম, এরকম আমরা কি এখানে হচ্ছে এইরকম একটা ডিরেকশন আছে একটা, এটাকে আমরা কি বলি, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে যদি উত্তর দিক বলা হয় তাহলে কি বলা হয়, তোমাদের দেখবে যখন কোনো একটা বলা থাকে যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়, সেই পরিবাহী তারটা যদি মানে দক্ষিণ উত্তরের দিকে থাকে, তড়িৎ প্রবাহের উত্তর চৌম্বক সাগর উত্তর মেরু, বা তারটার ওই মুখ যদি তড়িৎ প্রবাহের ওই মুখ দিকে উত্তর দিকে হয়, তাহলে কি হয়, এই এটা তোমার কি হয়, এটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ বা বামাবর্তী, বা এটাকে বলা যায় ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরে। ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে, এরকম করে দেখো, তাহলে এরকম করে ঘুরলে কি হবে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে বলে মনে হবে। আলটিমেটলি সেটা নয়, এখানে ঘড়ির কাঁটার দিকে এরকমটা নয়। আমরা যদি, হ্যাঁ ওটা ঠিকই আছে, ঘড়ির কাঁটার দিকে হবে। আমরা যদি কোনো পরিবাহী তারকে এরকম করে মুষ্টি করে ধরি, তড়িৎ প্রবাহের অভিমুখ এবং বুড়ো আঙুলের অভিমুখ সেম ডিরেকশন হয়, তাহলে এই যে মুষ্টির যে নিয়ম, এই যে ডিরেকশন, এই ডিরেকশনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ। বা এটা পরিবাহী তার যদি আমরা এইভাবে ধরতাম, মানে এইভাবে ধরতাম, তারটাকে যদি এইভাবে ধরতাম, তাহলে এইভাবে ধরতো, তাহলে কি এইরকম করে ধরলাম। অর্থাৎ এইরকম করে ধরার জন্য আমাদের কি আসলে এইরকম করে একটা চৌম্বক ক্ষেত্র আসবে, এরকম চৌম্বক ক্ষেত্র আসবে। ওরকম করে ধরলে কি হতো, ওরকম করে ধরতাম, তাহলে হচ্ছে কি উল্টো দিকে চৌম্বক ক্ষেত্র আসতো, না এইদিকে চৌম্বক ক্ষেত্র আসতো। চৌম্বক ক্ষেত্র, এখানে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের ওই মুখটা এটাকে বলা হয় গ্রিপ রুল বা মুষ্টির নিয়ম। তাহলে ডান হাতের মুষ্টিতে যদি কোনো পরিবাহী তারকে যদি আমরা এইভাবে জড়িয়ে ধরি, তাহলে সেই এবং বুড়ো আঙুলের তড়িৎ প্রবাহের অভিমুখে থাকে, তাহলে 4টি আঙুল যেই মানে যে বরাবর, যে অভিমুখ বরাবর পেচিত হয়, বা যেদিকে ব্যাস করা হয়, সেই ডিরেকশনটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ। আচ্ছা, এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমরা আর একটি সহজ পরীক্ষা করব, যেটাকে বলা কার্ডবোর্ড রুল বলা হয়। ঠিক আছে, এটা গ্রিপ রুল। এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা আর একটা এক্সপেরিমেন্ট করবো, যেটা দেখলে তোমাদের আরও সুবিধা হবে। না বোঝার কিছু নেই, না বোঝার মতো কোনো এক্সপেরিমেন্ট নেই যে আমরা বুঝবো না। আসলে যদি কেউ বুঝতে না পারো, এত কিছু করার পরেও, আমার এখান থেকে বার্তাটা হচ্ছে কি, কেউ এত কিছু করার পরেও যদি বুঝতে না পারো, তা যখন স্কুল খুলবে তোমরা আমার সামনে এসো, আমি তোমাদের খুব সিম্পলভাবে বলে দেবো। এটা না বোঝার মতো কিছু নেই। হয়তো ভিডিও বার্তার জন্য তোমরা আমার আসলে মানে অঙ্গি ভঙ্গিটা ভালো বুঝতে পারছো না, এটা হতে পারে। যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে তোমরা জাস্ট স্কুল ওপেনের জন্য ওয়েট করো, স্কুল গেলে স্কুলে আসবে, তোমাকে ডিরেক্টলি খুব সিম্পলভাবে বুঝিয়ে দেবো। এটা না বোঝার কিছু নেই। তো যাই হোক, কার্ডবোর্ডের পরীক্ষাটা কি? কার্ডবোর্ডের পরীক্ষাটা খুব সিম্পল। এইরকম একটা বিষয়, ধর না এটা একটা আমরা কার্ডবোর্ড নিলাম, ঠিক আছে, ওই পরীক্ষাটাই আমরা করবো কোন দিকে ঘুরবে আর কি, এটা আরো ভালো করে বুঝতে পারবো। একটা কার্ডবোর্ড নিলাম, একটা কার্ডবোর্ড, সাপোজ ধরে নাও এই বোর্ডটা, তোমাদের বোঝানোর জন্য আমি বললাম এই বোর্ডটা একটা সাদা কার্ডবোর্ডটা অবশ্যই সাদা, মানে এইরকম একটা মানে কার্ডবোর্ড নিয়ে মাঝখানে একটা আমরা কি করলাম, ছিদ্র করলাম। মানে এই হোয়াইট বোর্ডটা আমরা কি করলাম, মাঝখানে একটা ছিদ্র করলাম, অল্প ছোট, জাস্ট তার তার প্রবেশ করানো যাবে সেরকম একটা ছিদ্র করলাম। করে এই পুরো কার্ডবোর্ডটা কি হোয়াইট, আমরা মাঝখানে কি করলাম, একটা ছিদ্র করলাম। করে একটা পরিবাহী তারকে এই ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। তার মানে কি, একটা পরিবাহী তারকে আমরা এরকম করে প্রবেশ করালাম, একটা পরিবাহী তারকে আমরা কি বললাম, এদিকে
সরি, একটা পরিবাহী তারকে আমরা এখানে কি করলাম, প্রবেশ করালাম। প্রবেশ করে আমরা এদিকে প্রবাহ পাঠাতে পারি বা এদিকেও পাঠাতে পারি, কোনো ব্যাপার না। আমরা কি করলাম যে এখানে একটা ব্যাটারি যুক্ত করলাম। এটা পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, মানে ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সোর্স, উৎস বলতে পারলাম, মানে কারেন্ট বেরোনোর একটা সোর্স। তাহলে প্রবাহ কোন দিকে যাবে? এদিকে আসবে, এদিকে প্রবাহ যাবে, এদিকে প্রবাহ যাবে, এটা আমরা জানি, অসুবিধা নেই। একটা বিষয়, এখানে আমরা কার্ডবোর্ডটা কি নিলাম, এটা একটা নিলাম, একটা সোর্স, প্রবাহ এদিক থেকে এদিকে যাবে, এক্সপেরিমেন্ট নিলাম, নেওয়ার পর আমরা প্রবাহটা চেঞ্জ করতে পারি, সোর্সের অভিমুখ চেঞ্জ করে কোনো অসুবিধা নেই। এবার কি করলাম, এই কার্ডবোর্ডটা কীভাবে আছে বলো তো? কার্ডবোর্ডটা তারের সঙ্গে অবিলম্বে, অর্থাৎ এই যে তারটা, এটা ধরনের একটা তার, এটা ধরনের কার্ডবোর্ড, তারটার সঙ্গে এটা এরকম, মানে এর অবিলম্ব, এর সঙ্গে অবিলম্ব, মানে এরকম এরকম বা এরকম বা এরকম এরকম নয়। তাহলে এই যে তার তারটা কি থাকবে, তারটা এখানে যে ফুটো করা থাকে, তারটা হচ্ছে তোমার এই কার্ডবোর্ডের সঙ্গে অবিলম্বে থাকবে, মানে জাস্ট ছিদ্র দিয়ে প্রবেশ করানো থাকবে এই এই কার্ডবোর্ডের সঙ্গে অবিলম্বে। তাহলে ওই দিকে বা এইদিকে আমরা ব্যাটারি সেট করলাম। এই ঘটনাটাকে জাস্ট এখানে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কি করলাম, একটি কার্ডবোর্ডের মধ্যে একটা ছিদ্র করলাম, সেই কার্ডবোর্ডে একটা ছিদ্র করে একটা পরিবাহী তার, সেই পরিবাহী তারটা কীরকম, অবশ্যই সেটা হচ্ছে তোমার কোনো আবরণ থাকবে না, কারণ এই যে এক্সপেরিমেন্টগুলো করে সবগুলো কিন্তু আবরণবিহীন। কারণ আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখবো আমরা এখানে চৌম্বক ক্ষেত্র আছে কি নেই, যদি ম্যাগনেটিক ফিল্ড আমাদের দেখতেই হয় তো এটা অবশ্যই এটাকে আবরণবিহীন হতে হবে, আর আবরণ যুক্ত হলে এটা কখনো সম্ভব না, এটা ইম্পসিবল। আমরা কি করলাম, এটা যদি আবরণবিহীন হয়, আবরণবিহীনের জন্য আমরা কি করবো, এবার আবরণবিহীন হলে কি করবো, তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তড়িৎ প্রবাহ পাঠানোর পর আমরা কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লোহার গুঁড়ো, তাই না, কিছু পরিমাণ চিনির দানাকে যদি আরও মিক্সার করা, আরও যদি পিষ্ট করা হয়, ধরো না কিছু পরিমাণ চিনির দানা, ধরো না হচ্ছে 40-50টা বা তার ধরো 100খানা চিনির দানা, ছোটো ছোটো 100খানা চিনির দানা, তাদেরকে আরও মিষ্টি করা, আরও যদি গুঁড়ো করা, একদম আরও পিষ্ট করে দেওয়া, পিষ্ট করে সেই চিনির দানাগুলোকে আমরা কী করলাম, সেই মানে ধুলোর মতো ছোটো ছোটো দানাগুলোকে কী করলাম, যে কার্ডবোর্ডের উপর আমরা আগে মানে ফেলে রাখলাম, এর মধ্যে ছিটিয়ে দিলাম আর কি, কার্ডবোর্ডের উপর ছিটিয়ে দিলাম, সব জায়গায় বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিলাম। তার আগে কি ছিল বলতো, তার আগে ওখানে আমরা একটা জিনিস বলতে হবে যে তার আগে এখানে যে ব্যাটারিটা ছিল, ব্যাটারিটা খোলা ছিল, সোর্সটা এটা ওপেন করা ছিল, এখানে যে কি বা চাবি আছে সেই চাবিটা ওপেন করা ছিল। এখানে এই লোহার গুঁড়োগুলোকে ছিটিয়ে দেওয়ার আগে এখানে ধরুন সেগুলো কি ছিল, ওপেন, সার্কিটটা ওপেন ছিল। ছিটিয়ে দেওয়ার পরে আমরা সার্কিটটাকে জাস্ট অন করলাম। এবার অন করলে কি ঘটনা ঘটবে, দিস ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। যখন অন করা হবে তখন দেখা যাবে যে কিছু পরিমাণ এখানকার যে চিনির ধুলো বা গুঁড়ো বা ডাস্ট তৎক্ষণাৎ একটা লাইনে সজ্জিত হয়ে গেলো। আবার আমরা যদি আস্তে আস্তে সেই কার্ডবোর্ডটাকে একটু করে টোকা দিই, এখানে একটু টোকা দিই, এখানে একটু টোকা দিই, তাহলে দেখতে পাবো যে এখানে চিনির দানাগুলো নিজের থেকে বা চিনির যে গুঁড়োগুলো সে নিজের থেকে কতগুলো নির্দিষ্ট কনসেন্ট্রিক লাইন বা লাইনে সজ্জিত হয়, সেটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। কনসেন্ট্রিক লাইন, যে কোনো লাইনের সঙ্গে কারো ছেদ থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কি, ঠিক আছে কতগুলো কনসেন্ট্রিক লাইন হলো, তাহলে এই কনসেন্ট্রিক তাহলে এটা কি হলো, যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। তার মানে এখান থেকে বুঝলাম এই লাইনগুলো হচ্ছে কি এখানকার একটা ফিল্ড, অর্থাৎ যত দূরত্ব যাবো ফিল্ড ততই এক এক রকম হতে থাকবে। এখানকার একটা যে ফিল্ড বলা B1, B2, B3, যেমন ইলেকট্রিক ফিল্ড E1, E2, E3, তাহলে প্রত্যেকটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে? যখন কোনো পরিবাহী তারে যত দূরবর্তী অঞ্চলে যাওয়া যায় ম্যাগনেটিক ফিল্ড ততই কমতে থাকে। কেন কমতে থাকে সেটা আমরা এখন বলতে পারবো না, কারণ সেটাকে বায়ো-সাভার্ট ল জানতে হবে। বায়ো-সাভার্ট ল তোমাদের সিলেবাসে নেই। শুধু এটুকু মনে রাখো যে পরিবাহী তারের কাছাকাছি কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র যত বেশি হয়, দূরে চৌম্বক ক্ষেত্র তার থেকে কম হয়। চৌম্বক ক্ষেত্র থাকে কিন্তু সেটা কম হয়। এবার আমাদের প্রশ্ন, এই যে কনসেন্ট্রিক লাইনগুলো আসলে এটা যদি চৌম্বক ক্ষেত্র হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেই আমাদের গ্রিপ রুলটা আমাদের দেখতে হবে। তাহলে এটা একটা পরিবাহী তার, একটা পরিবাহী তারের অভিমুখ এইদিকে, একটা পরিবাহী তারের অভিমুখ এইদিকে। তাহলে একটা পরিবাহী তারকে যদি আমরা এইভাবে ধরি, এইভাবে ধরলে কি হবে, এইরকম করে চলবে এইরকম, অর্থাৎ এই যে পেছানোটা এরকম ডাক্তার আসলো, এই পেছানো মানে কি এই দিক থেকে এই দিকে, অর্থাৎ এখানকার যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এটা হচ্ছে তোমার এই দিকে আসবে। এটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো এটি সে experimental setup for magnetic field of direction of magnetic field। এবার তোমাদের মনে হতে পারে স্যার আমরা
যদি একটা কাজ করি, কী কাজ স্যার, আমি যদি সোর্সটাকে চেঞ্জ করে দিই, জাস্ট সব ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করিনি, সোর্সটাকে চেঞ্জ করে দিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে এটা নেগেটিভ হয়ে গেল এটা পজিটিভ হয়ে গেল, তখন তো প্রবাহ ওইদিকে হয়ে যাবে, প্রবাহের ওই মুখ চেঞ্জ হবে। প্রবাহের ওই মুখ যদি চেঞ্জ হয় তাহলে স্যার কী ঘটবে, তাহলে কি ঘটবে, তাহলে কিছুই হবে না, জাস্ট ওই মুখটা এই দিক থেকে না গিয়ে এবার ওই মুখ উল্টো দিকে ঘটবে। তার কারণ জাস্ট ওই মুখগুলো ওই মুখগুলো এবার কী করবে, মানে কি প্রবাহ এইদিকে, আগে যেদিকে তোমার ওই মুখটা ছিল তার উল্টো দিকে ওই মুখটা ঘটবে। এই ঘটনাগুলো অর্থাৎ এখানে উত্তর দক্ষিণ মুখে এই যে যতগুলো আমি এক্সপেরিমেন্ট বললাম, তুমি ওরেস্টেড বলো, অ্যাম্পিয়ার বলো, ডান হাতের সূত্র বলো, তোমার গ্রিপ রুল বলো, থাম রুল বলো, যতগুলো সূত্র বললাম সবগুলো কিন্তু মানে বেসিক্যালি একটাই নিয়ম, কোন দিকে বিক্ষিপ্ত ঘটে। কেউ বলেছে এরকম, কেউ বলছে এরকম, কেউ বলছে এরকম, কেউ বলছে আলটিমেটলি সবাই তড়িৎ প্রবাহের উপর চৌম্বকের ক্রিয়া, কারো কোনো রকম নীতির কোনো রকম ভুল নেই। আসলে নীতির ডিরেকশনটা অন্যরকম, এক একজনের বোঝানোর অভিমুখ একরকম, এক একজনের ভঙ্গি এক এক রকম, এবং প্রত্যেকটার উপর একটা বৃহৎ আলোচনা আছে, যেটা ক্লাস 12 প্রত্যেকের উপর একটা বৃহৎ ডিসকাস রয়েছে। যদি বলা ওরেস্টেড আছে, তোমার হচ্ছে কি অ্যাম্পিয়ার আছে, তোমার ডান হাতের মুষ্টির নিয়ম বলো, এটা নিয়ম বলো, প্রত্যেকটার উপর এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, সেটা আমরা পরবর্তীতে জানবো, ম্যাথামেটিক্যাল ফর্মেশন আছে। আচ্ছা, এগুলো ছাড়াও আরও একটা রুল আছে যেটা খুব লাগে, মানে আমরা যেগুলো না করলে সেগুলো দেখবো, যেমন হচ্ছে গিয়ে বাম হস্তে নিয়ম, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটা ফ্লেমিংয়ের বা হাতের সূত্র, বা দক্ষিণ হস্ত, এটাকে বা হাত, বা এটাকে বলা হয় দক্ষিণ হস্ত, ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম, ফ্লেমিংস লেফট হ্যান্ডেড রুল। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ডেড রুল করার আগে আমি যেটা বললাম, এদিকে ধরে নাও আমি এইটাকে পিকচার রাখার চেষ্টা করলাম, এটা তোমার হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুলিকে আমরা এদিকে করতে পারি, বা বৃদ্ধাঙ্গুলিকে আমরা বললাম এদিকে, তো এদিকে না বললাম তো এদিকে বললাম, তো ধরুন এটা হচ্ছে উপর দিকে, এদিকে উপর দিকে, এইরকম, ঠিক আছে। এবার এইদিকে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, জাস্ট এটা আমরা কি করলাম, এটা অ্যাকচুয়ালি তোমার এরকম থাকবে, তো এরকম কিন্তু এখনো সম্ভব না, আমরা বললাম এদিকে, এটা তর্জনী, মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুলি। তাহলে বাঁ হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, এই তর্জনী, এই ট্রায়াঙ্গলটাকে আমরা তর্জনী, এটাকে বলা মধ্যমা, এটা এই দিক থেকে দেখলে যেটা মিডিল পয়েন্টে মনে হয় তার নাম মধ্যমা, যেদিকে আমি মানে প্রসারিত করলে আমার চোখের সামনে যেটা মাঝখানে আছে তার নাম মধ্যমা, তাহলে এটার নাম তর্জনী, এটার নাম বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙ্গুল। তাহলে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে যদি পরস্পরের সঙ্গে সমকোণে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, পরস্পরের সঙ্গে সমকোণে বা 90 ডিগ্রিতে রাখা হয়, তাহলে তর্জনীকে আমরা শর্টলি লিখবো এম, মধ্যমাকে আমরা শর্টলি লিখবো আই বা সব থেকে ভালো হয় সি, এবং বৃদ্ধাঙ্গুলিকে শর্টলি লিখবো এফ। এটাকে কি বলা হয়, এম সি এফ, এটাকে বলা হয় এফসিএম, এটাকে বলা ফাদার, এটাকে বলা মাদার, এটাকে বলা চাইল্ড, ফাদার মাদার চাইল্ড, মানে বাবা মা এবং শিশু, এটাকে বলা ফাদার মাদার চাইল্ডের সূত্র, মানে মনে রাখার জন্য। তোমাদের মনে হতে পারে আবার কিরকম সূত্রটি, ফাদার মাদার চাইল্ড হলো মানে বাপ মা ছেলে বা বাপ মা মেয়ে সবাই একসঙ্গে রুলের মধ্যে চলে আসলো, ওটা কোনো নিয়ম না, আসলে এই নিয়মটাকে বোঝানোর জন্য আমি বলছি। তাহলে বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে যদি পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারণ করা হয়, তাহলে তর্জনীর দিকে কি আছে, এটা তার মানে কি, এটা বাবা মা সন্তান, ফাদার মাদার চাইল্ড, যে ফাদার মাদার চাইল্ড, তাহলে বাবা মা ছেলে, বাবা মা মেয়ে, বাবা মা মেয়ে, তাহলে ফাদার মাদার চাইল্ড। ফাদার কথার অর্থ ফোর্স, ফাদার কথার অর্থ এখানে ফাদার না, এখানে অ্যাকচুয়ালি আমি কি লিখবো, ফোর্স। মাদার কথার অর্থ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর চাইল্ড কথার অর্থ হচ্ছে ইনডিউসড কারেন্ট, বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। কারেন্ট কথার অর্থ প্রবাহ, ম্যাগনেট কথা চৌম্বক ক্ষেত্রে বলের অভিমুখ। তাহলে কোনো ব্যক্তি যদি তার বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করে, তাহলে সেই বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি প্রসারিত হয়, তাহলে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দেশ করে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে সেই ব্যক্তির বাম হাতের বুড়ো আঙুলটি যেদিকে প্রসারিত হবে সেই দিকে
চৌম্বক ক্ষেত্রের বলের অভিমুখ, মানে চৌম্বক ক্ষেত্রের বলের অভিমুখ, ম্যাগনেটিক ফোর্স চৌম্বক ক্ষেত্রের বলের অভিমুখ নির্দেশ করবে। দিস ইজ দ্য ফ্লেমিং লেফট হ্যান্ডেড রুল বা ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। আচ্ছা, এখানে সেই ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম থেকে আমরা সবটাই প্রমাণ করতে পারি, তোমরা ওগুলো দেখবে। ফ্লেমিংয়ের এই বাম হস্তের নিয়মকে কাজে লাগিয়ে আমরা বারলো চক্রের নিয়ম, আর আমরা দেখবো বারলো চক্র বা মোটর নিয়ম, যেটাকে বলো মোটরের নিয়ম। আমরা আগামী দিন দেখবো যে দেখি ভিডিও লেন্থটা কতটুকু হলো, কারণ ভিডিও লেন্থ এক্সট্রিমলি সরি অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমরা এখানেই ছাড়বো। আগামী দিন পরবর্তী লেকচার নাম্বার 9-এ আমরা সেই ফ্লেমিংয়ের সূত্রের একটা অ্যাপ্লিকেশন করতে শুরু করবো, যে অ্যাকচুয়ালি কী বিষয়টা আসে, অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব। তারপর তড়িৎচুম্বকীয় আবেশ বা ফ্যারাডের সূত্র আসবে। সো অসুবিধা হবে না, এগুলোকে জানো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।